নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের গণিতের 13 অধ্যায়ের 13.1 সমান্তর ধারা সম্পর্কে কিছু আলোচনা করছিলাম এবং কিছু অঙ্কও দেখাইছিলাম আর কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। যে আশা করি তোমরা কাজগুলো করছো। যদি কোনো সমস্যা থাকতো তাহলে তোমরা আমার হয়তো মেসেঞ্জারে বা বলছিলাম কমেন্টে সমস্যাটা বলতে, কিন্তু কেউ বলোনি। সুতরাং বুঝতে পারছি যে তোমরা সে কাজগুলো পারছো। তো যাই হোক, আমরা আজকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, এখানে আমি বেছে রাখছি, এই অঙ্কগুলো করব। তো তোমরা যদি এই অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি এই অঙ্কগুলো ভালোভাবে বুঝলে এই অঙ্ক তৈরি করে দিলেও তোমরা পারবে, এটা আমার বিশ্বাস। কিন্তু যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা লক্ষ্য করো তাহলে অবশ্যই পারবে। অঙ্ক আসলে কঠিন কিছুই না, একদমই সহজ। তো যাই হোক, আজকে আমি সাতটা অনলাইনের পক্ষ থেকে লক্ষ্মীকান্ত ঘোষ, ধুনাপল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত, তালা, সাতক্ষীরা। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের পাঠ। আমরা 13.1 তোমরা বই এবং খাতা বের করো এবং দেখো 13.1 14 দাগ। এই যে অঙ্কটা আছে বেশ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কটা হলো যে একটি সমান্তর ধারার 16তম পদ -20 হলে এর 31তম পদের সমষ্টি কত? এই অঙ্ক দেখা একটা মজার জিনিসটা কি জানো? এখানে দেখো 16তম পদ বলছে, এখানে 31 পদের সমষ্টি বলছে। তার মানে তোমরা খেয়াল করো একটা মজার জিনিস, এই যে এখানে 16তম বললে এখানে 31, তাহলে 16 ডাবল কত? 16 × 32, কিন্তু তার থেকে এক কম। তাহলে তোমরা এবার বুঝতে পারছো, যদি আমি এখানে বলতাম 19তম পদ -20 হলে, তাহলে এখানে কততম বলতাম বলো তো? 19 × 38, তার থেকে এক কম, তার মানে 37 পদের সমষ্টি কত? এই হলো অঙ্কের সিস্টেম। তার মানে কি, যে অঙ্কটা এইভাবেই তৈরি হয়। তোমরা কি বলেছি যে এখানে যে তম পদের মান দেওয়া থাকবে এখানে তার ডাবলের থেকে এক কম দিয়ে সেই পদের সমষ্টি চাইবে। তাহলে আমরা কিভাবে করব? বলছে একটি সমান্তর ধারা। তাহলে এই যে ধারাটার কথা বলা আছে, তোমরা কি কেউ বলতে পারো সমান্তর ধারা যখন বলছে তাহলে আমরা অঙ্ক করতে গেলে কি কি ব্যবহার করছিলাম? প্রথম পদ, সাধারণ অন্তর। এখানে কি আছে কিছু? না থাকলে, সমান্তর ধারা উল্লেখ থাকলে তোমাদের কি করতে হবে? ধরে নিতে হবে যে মনে করি ধারাটি মানে এই ধারা অর্থাৎ সমান্তর ধারা। তাহলে ধারাটির প্রথম পদ ইকুয়াল a, আমি ধরে নিছি, এবং ধারাটির সাধারণ অন্তর ইকুয়াল d। কেমন? তাহলে বললাম ধারাটির প্রথম পদ a, ধারাটির সাধারণ অন্তর d। আমাকে বলা হয়েছে যে একটি সমান্তর ধারা 16তম পদ। তা সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি। তাহলে আমরা জানি
সমান্তর ধারার n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d। তোমাদের গত ক্লাসে আমি সূত্রটা বলে দিয়েছিলাম, মনে আছে তো? আশা করি যে n তম পদ এর সূত্র কি? সমান্তর ধারা a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমি সেই সূত্র লিখলাম। এবার আমার এখানে বলছে সমান্তর ধারা 16 তম পদ, তাহলে আমরা এখানে লিখবো কি? তাহলে অতএব সমান্তর ধারা 16 তম পদ ইকুয়াল 16 তম পদ কি হবে? তাহলে a প্লাস 16 মাইনাস 1 ইনটু d। কেমন? তাহলে 16 তম বলেছি বলে শুধুমাত্র n তম জায়গায় 16 তম, তাহলে n এর জায়গায় 16। এবার খেয়াল করো, এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করতে পারো, মানে কাজ টাকায় পড়ছে, আমাদের কাজ যত সময় করা যাবে আমাকে করতে হবে। তাহলে এখানে a প্লাস 16 মাইনাস 1 মানে কত? 15d। ঠিক আছে না? এবার শর্ত মতে বা প্রশ্ন মতে, মানে প্রশ্নে দেখো একটা শর্ত বলে দিয়েছে, তাহলে প্রশ্ন মতে বলো তো, প্রশ্ন মতে কি বললো? 16 তম পদ কত হলে বলছে? -20। তাহলে 16 তম পদ আমি পাইছি কি? a প্লাস 15d, তার মান কত? -20। তাহলে এখানে -20। কেমন? তাহলে আমরা এইটা মনে করো একটা নাম্বার দিয়ে দিলাম 1 নং। এইবার আমাদের বলছে এর 31 পদের সমষ্টি কত? তাহলে এবার আমরা লিখব, তাহলে আমরা জানি আগে লিখছি, তাহলে আবার আমরা জানি কি জানি? সমান্তর ধারার n পদের সমষ্টি সূত্র জানি। তাহলে সমান্তর ধারার n পদের সমষ্টি। দেখো ছেলেমেয়েরা এই একটা জিনিস বেশ ভুল করে, কি? n পদের সমষ্টি, n তম পদের সমষ্টি যদি লেখে তাহলে কিন্তু ভুল। n পদের সমষ্টি মানে পদ সংখ্যা n, অনেকে কি করে n তম পদের। আচ্ছা, তম কথাটার অর্থ কি? তম মানে শুধুমাত্র সেইটা, এত তম পদ মানে ওই নাম্বার পদটা কত, এইটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে তম পদ আর পদের সমষ্টির ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। n পদের সমষ্টি sn ইকুয়াল n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা কিন্তু আমরা সূত্র থেকে পাই। তাহলে অতএব এই সমান্তর ধারা কত পদের সমষ্টি বলছে? 31 পদের, 31 পদের সমষ্টি, তাহলে s31 যে পদ সে পদ সংখ্যাটা দিয়ে দিলাম এখানে বোঝার সুবিধার্থে। তাহলে 31/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 31 মাইনাস 1 ইনটু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে সাধারণ ক্যালকুলেশন, তাহলে 31/2। এবার এখানে দেখো আমার ক্যালকুলেশন করলে থাকে 2a প্লাস 31 থেকে যদি তোমার 1 চলে যায় তাহলে থাকে 30d। এবার খেয়াল করো, এখান থেকে তুমি যদি 2 কমন নাও, কারণ দুই জনের ভিতরে 2 আছে, মানে দুইটা পদের ভিতরে, তাহলে 32 ভুল করে আমি লিখছি, এখানে তো 31 ছিল, 31/2 গুণ এটা থেকে 2 যদি কমন নেই তাহলে থাকে a প্লাস 15d, মানে 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। এবার দেখো এইটার মান তুমি পেয়ে গেছো, আমি একটু উপরের দিকে মুছে দেই,
তোমরা খেয়াল করো উপরের দিকে প্রশ্নটা নিশ্চয় আশা করি উঠানো হয়েছে। এবার দেখো এখানে এই টু কেটে গেল, তাহলে থাকলো 31 ইনটু a প্লাস 15d বা a প্লাস 15d এর মান কিন্তু আমি এক নং এ পাইছি, সেটা কত মাইনাস 20। এটা কোথা থেকে পাইলাম? এক নং হতে পাইলাম, এক নং হতে। তাহলে এবার এই দুইটা যদি তুমি গুণ করে দাও তাহলে কি আসে? প্লাসে মাইনাসে মাইনাস 31 গুণ 62 অর্থাৎ 620। এটাই আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের 14 দাগ শেষ। আশা করি তোমরা 14 দাগ ভালোভাবে বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা থাকে তোমরা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। টপ করে জানিয়ে দাও, আমি তোমাদের সমস্যার উত্তর সাথে সাথে বলে দেব। তাহলে তোমাদের প্রশ্ন করা হলো, প্রশ্নের সমাধানটাও পাওয়া হলো। লাইভে থাকলে এই একটা সুবিধা, তোমরা লাইভে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেব, কেমন? তো যাই হোক, আমরা এবার বলছিলাম 14 দাগের পরে এবার 16 দাগ, একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 14 দাগের নিয়মে তোমাদের বাড়ির কাজ হলো 14 দাগের নিয়মে দেখবে 13 দাগ আছে। 13 দাগটা তোমরা নিজেরা করবা, এটাই তোমাদের বাড়ির কাজ। আর যদি তোমরা মনে করো যে স্যার আমরা আরো তৈরি করে করতে চাই, তোমাদের তৈরি করার সিস্টেমটাও শিখাই দিলাম। কেমন ভাবে? আমি বলছি এখানে যে তম পদ বলবা যার মান দেওয়া থাকবে, এখানে তো ডাবলের থেকে এক কম দিয়ে নিজেরা অনেক তৈরি করে অঙ্ক করতে পারবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। তাহলে আমরা এবার করব 16 দাগ। ষোলো দাগের অঙ্কটা কি আছে দেখো। তোমাদের বলা হয়েছে একটা ধারা 2 + 4 + 6 + 8 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। আমি একটু ধারাটা লিখি, 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমষ্টি 2550। 2550 হলে n এর মান নির্ণয় করো। হলে n এর মান নির্ণয় করো। এটা হলো প্রশ্ন, যে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি যদি 2550 হয়, তাহলে আমরা n এর মান কিভাবে বের করব? তোমরা এইটা একটু খেয়াল রাখবা কিন্তু, যে প্রশ্নটা কি বলছে। এখন তোমার কাছে যদি প্রশ্ন করা হয় যে তোমার নাম কি, তুমি প্রশ্নটা না বুঝে হঠাৎ করে তোমার মায়ের নাম বলে দিলে, তাহলে কথাটা কি হলো? আসলে তুমি প্রশ্নটাই বুঝলে না, তাই তুমি অনুমানে একটা উত্তর দিলে। আসলে তোমরা খেয়াল করবে যে আমার যে প্রশ্নটা করা হবে, সে প্রশ্নটা আমার কাছে কি আমার নাম জিজ্ঞেস করলো না আমার মায়ের নাম জিজ্ঞেস করলো? ঠিক একইভাবে এখানে এই প্রশ্ন কি বলছে এটা আগে মাথার ভিতরে, দরকার একবারের জায়গায় দুইবার, দুইবার জায়গায় তিনবার প্রশ্নটা পড়বে, পড়ে আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করবে। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম যে একটা ধারা এর প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান কত। তাহলে প্রথমে এই যে ধারাটা আছে, তুমি তো বুঝতে পারবে না এই ধারাটা কি ধারা, কারণ এখানে সমান্তর বলে নাই, গুণোত্তর বলে নাই। তাই বলে কি আমি তাহলে বুঝতে পারবো না এটা কি ধারা? অবশ্যই পারবে। কেন? কারণ আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম যে ধারা গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, সমান্তর, গুণোত্তর।
সমান্তর দ্বারা কিভাবে চিনতে হয় গত ক্লাসে বলছি। আশা করি তোমরা গত ক্লাসের ভিডিওটা আরেকটু দেখবা, দেখলে বুঝতে পারবে আমার কথাটা ক্লিয়ার ভাবে। তো সমান্তর দ্বারা এইটা কিভাবে বুঝবো, এই দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে 4 বিয়োগ 2 মানে 2, 6 বিয়োগ 4 মানে 2, 8 বিয়োগ 6 মানে 2। দেখো একটা জিনিস, যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ দিলে 2। তাহলে এখানে প্রত্যেকটা পদে যে কোনো পদের থেকে তার পূর্বের পদ বিয়োগ দিলে আমরা 2 পাচ্ছি। তাহলে অতএব এই ধারাটি কি ধারা? সমান্তর ধারা। তাহলে অতএব ধারাটি একটি সমান্তর ধারা। কেমন? তাহলে যার মানে কি ধারা, যার প্রথম পদ কমা প্রথম পদকে আমরা এ দ্বারা সূচিত করি। তাহলে প্রথম পদ এ ইকুয়াল কি দেওয়া আছে এখানে 2, এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর তোমরা একটু খেয়াল করো, সাধারণ অন্তর কি পাইছি আমরা 2। কেউ কেউ এখান থেকে একটা বিয়োগ দিয়ে দেখাতেও পারো, সমস্যা নাই। আর আমি যেহেতু উপরে বিয়োগ করে রাখছি তাই সাধারণ অন্তর 2 লিখে দিছি। এখন তোমরা যদি মনে করো একটা বিয়োগ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। n সংখ্যক পদের সমষ্টি বলছে এত, তাহলে ধারাটার n সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে আমরা এর আগের অঙ্কে বিস্তারিত লিখছিলাম যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি কি। এবার আমরা লিখব তাহলে অতএব ধারাটির মানে সমান্তর ধারা, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল কি লিখছিলাম তোমরা একটু মুখে বলার চেষ্টা করো, n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। কেমন? তাহলে এই ধারাটার এর মান পাইছি আমি উপরে, d এর মান পাইছি। তাহলে এখানে লিখে দাও n/2 ইনটু 2 ইনটু এর মান 2 প্লাস n-1 ইনটু d এর মানও 2। কেমন? তোমরা দেখো এখানে একটু কাজ বেঁধে রয়েছে, সেই কাজগুলো করবা। তাহলে এখানে n/2 ইনটু দেখো দুইটার ভিতরে 2 আছে, তুমি যদি চেষ্টা করো 2 কমন নেব সেটা হবে, আবার যদি মনে করো এর ভিতরে ক্যালকুলেশন করে নেব সেটা হবে। তাহলে ক্যালকুলেশন একটু করি দেখি। 2 × 4 প্লাস a2 এর সাথে গুণ করলে 2n-2। কেমন? এবার দেখো n/2 ইনটু তাহলে 4 - 2, তাহলে 4 এর থেকে 2 বাদ দিলে 2 প্লাস 2n। এখান থেকে দেখো n/2 ইনটু 2 কমন নাও, তাহলে 1 প্লাস n। কেমন? এইটা কেটে দাও, তাহলে এখানে থাকলো n ইনটু 1 প্লাস n। আমি একটা আকারে চলে আসলাম। এইবার দেখো প্রশ্নে বলে দিয়েছে n সংখ্যক পদের সমষ্টি 2550। তাহলে এবার আমি লিখব প্রশ্ন মতে যে তোমরা নিচে লিখতে হতো, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার সময় যে আমি এখানে লিখছি বলে তোমরা এখানে লিখবা তা না। আসলে আমি এখানে জায়গা আছে তাই লিখে দিচ্ছি, তোমরা নিচে নিচে লিখবা, তাহলে দেখতে ভালো লাগবে, খাতাটাও পরিষ্কার থাকবে। তাহলে প্রশ্ন মতে আমার n সংখ্যক পদের যে সমষ্টি পাইছি আমি সেটা হবে 2550। এটা সমান। তাহলে এবার এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এটা আসে n প্লাস n স্কয়ার, আর এটা এই পাশে নিয়ে আসি মাইনাস 2550 ইকুয়াল 0।
তাহলে এবার ক্যালকুলেশন দেখো, এখান থেকে তাহলে n স্কয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়াল 0। এবার এখানে কি কাজ আছে, অনেক স্টুডেন্ট এই জায়গায় এসে কিন্তু আটকায় থাকে, আর বুঝতে পারে না আমি কি করব, একে কিভাবে মিডল টার্ম করব বা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে তোমরা খেয়াল করো, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের মুখস্থ বিদ্যা কিন্তু কাজ হবে না। অনেকে কি করে, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায়, কিন্তু যদি এই সংখ্যাটা পাল্টানো থাকে তখন কি তুমি মুখস্থ বিদ্যায় কাজ করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে আমাদের কি করতে হবে, শিখতে হবে মিডল টার্মটা কিভাবে করব। বড় জিনিস আছে, ছোট জিনিসটা মুখে মুখে হয়ে যায়, বড় জিনিসটা কিভাবে করব। দেখো এটা করার সিস্টেমটা কি, এই যে 2550 আমি এই জায়গায় লিখলাম। প্রথমে 2 দাও, তাহলে 2 দিয়ে যদি করো তাহলে এখানে কত হবে, 2 একে 2, 2 দুনো 4, 7 দুনো 14, 5 দুনো 10। খেয়াল করো এটা আসে। এবার পরবর্তীতে আমরা কিন্তু আর 2 দিয়ে দিতে পারবো না। বলো তো কেন 2 দিয়ে দিতে পারবো না? শেষে শূন্য অথবা জোড় সংখ্যা নাই। তাহলে এবার আমরা শেষে যেহেতু 5 আছে তাহলে অবশ্যই সেটা 5 দিয়ে যাবে। তার আগে আমরা দেখি ওর চেয়ে ছোট কোনো সংখ্যা দিয়ে যায় কিনা। তোমরা দেখবা এই যে প্রাপ্ত যে সংখ্যা আছে, সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি মানে যোগফল কত হয়, সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই 3 দিয়ে যাবে। তাহলে 2 আর 3, 7 আর 3 10, 10 আর 5 15। তাহলে 15 যদি হয়, 3 5 15, 3 দিয়ে যায়, তাহলে সংখ্যাটাও 3 দিয়ে যাবে। ব্যাস 3। তাহলে 12 এর ভিতরে 3 যায়, 3 এর 4 12 4 বার। 7 নামলে 7 এর ভিতরে 3 যায় 2 বার। তারপরে থাকলো 1 15, 3 5 15। কেমন? এবার খেয়াল করো তো, এখানে আবারও 4 আর 2 6, 5 আর 6 11, 3 দিয়ে যায় যায় না, সুতরাং এটাও 3 দিয়ে যাবে না। তাহলে এবার শেষে 5 আছে, আমরা 5 দিয়ে যাই কিনা? অবশ্যই 5 দিয়ে যাবে। প্রশ্ন হতে পারে 4 দিয়ে কেন গেল না স্যার? 4 দিয়ে যেতে গেলে অবশ্যই জোড় সংখ্যা লাগবে, যেহেতু জোড় সংখ্যা না তাহলে জোড় সংখ্যা কোনোটা দিয়েই যাবে না। ব্যাস। এবার 5 দিয়ে যদি তুমি দাও তাহলে কেমন হয়? 5। তাহলে 5 আকা 40, 2 25, 5 5 25। দেখো 85। আবারও দেখো 5 দিয়ে যায়, 5 দিয়ে করলে 5 একে 5, 5 7 35 হবে। দেখো আর যায় না। কেন যায় না? 17 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থাকলে আর যাবে না। কেমন? এবার তোমার টার্গেট হলো এই যে সংখ্যাটা আছে এর আগে কি চিহ্ন বলতে পারো কেউ? অবশ্যই পারো, মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস চিহ্ন মানে বিয়োগ চিহ্ন। তাহলে তোমার টার্গেট হলো এটাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন বিয়োগ করলে এইটা হলো 1 হয়। এর সহগ কত? 1। তাহলে বিয়োগ করলে 1 হবে। তাহলে তুমি দেখো কোনটা কোনটা ভাঙাইলে বিয়োগ করলে 1 হয়। দেখো এই 17 আর এই 3 গুণ করলে হয় কত? 3 17 150, আর 5 5 25, 3 25 গুণ 50। তারপরে তুমি দেখো 51 আর 50 গুণ করো, অবশ্যই 2550 পাবে। আবার 51 থেকে 50 বিয়োগ করো, দেখো 1 পাবে। আমি বলছি এটাকে বিয়োগ চিহ্ন আছে, তাহলে তুমি এমন ভাবে ভাঙাবা যেন বিয়োগ করলে 1 হয়। তাহলে আমার 50 আর 51 হবে। তাহলে এখানে n স্কয়ার, এইটার আগে প্লাস, এইটার আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, যে দুইটা সংখ্যা এর ভিতরে বড় সংখ্যাটা আগে দেবে তাহলে হবে 51n প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কি আছে 50n মাইনাস 2550 ইকুয়াল 0। কেমন? এবার দেখো তোমরা এখান থেকে প্রথম দুইটার ভিতরে যে জিনিসটা মিল আছে সেটা কমন নাও। n মিল আছে, তাহলে n প্লাস 51 মাইনাস এই দুইটার ভিতরে দেখো 50 মিল আছে, তাহলে n মাইনাস কমন নিলে ভিতরে প্লাস হয়ে যায়। আর 2550 কে 50 দিয়ে ভাগ করো, দেখো অবশ্যই 51 হবে ইকুয়াল 0।
এবার দেখো এর পরের কাজ, আমরা একটু উপরে যাই। দেখো এখানে n প্লাস 51, এটা দুইটার ভিতরে আছে, আমি এক জায়গায় করে নিলাম। বাকি থাকলো কি তাহলে এখানে n, এখানে থাকলো মাইনাস 50 ইকুয়াল 0। তাহলে এবার দেখো দুইটা জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি হয় এটার মান 0 হবে অথবা এটার মান 0 হবে। কেমন ভাবে? এটার মান 0 হলে 0 এর সাথে যা গুণ করব তাহলে 0 হবে, বাম পক্ষ ডান পক্ষ মিলবে। আবার এটার মান যদি 0 হয়, এটা 0 না হয়, তাহলে 0 এর সাথে যা গুণ করব 0 হবে। এই জন্য তাহলে আমরা লিখব হয় n প্লাস 51 ইকুয়াল 0 অথবা n মাইনাস 50 ইকুয়াল 0। কেমন? তাহলে এখান থেকে যদি আমরা n এর মান বের করি তাহলে এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 50, আর এখানে যদি n এর মান বের করি মাইনাস 51, এটা গ্রহণযোগ্য না। বলতে পারো কেন না? n মানে তো ছিল পদ সংখ্যা, পদ সংখ্যা কখনো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। তাই আমরা লিখব পদ সংখ্যা, কারণটা কি? কারণ পদ সংখ্যা নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। কারণ ঋণাত্মক হওয়া মানেটা কি? ও ব্যাক করবে পদ, তা কি সম্ভব? আমরা তো পদ তাহলে এখানে উপস্থিতি থাকবে না, তাহলে অঙ্ক করবো কিভাবে? তাহলে n এর মান নির্ণয় করা হয়ে গেছে, তাহলে অর্থাৎ নির্ণয় মান 50, নির্ণয় মান 50, এটাই উত্তর। তাহলে আমাদের 16 দাগ শেষ। এবার 17 দাগ, এটা আমি একটু মুছে দিলাম। তাহলে আচ্ছা 17 দাগের অঙ্কটা কি একটু পড়ি আমরা। 17 দাগে দেখো বলছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। 17 দাগের প্রশ্ন হলো কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1 হলে ধারাটি নির্ণয় করো। হলে ধারাটি নির্ণয় করো। কেমন? তাহলে যে n সংখ্যক পদের সমষ্টি আমার দেওয়া আছে, ধারাটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি করব? দেখো সমাধান। এখানে বলছে কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি মানে প্রথমের থেকে কয়টা পদে যাব সেই কয়টা যোগ করে সে যোগফলটা এই হবে। তাহলে আমার দেওয়া আছে যখন এটা, তাহলে আমি লিখতে পারি যে এখানে বা দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, যেটা দেওয়া আছে আমি তাই লিখলাম, n into n plus 1। তাহলে অতএব ধারাটির প্রথম সংখ্যক পদের সমষ্টি অথবা হয় না, প্রথম সংখ্যক মানে তো সেই একা, এজন্য আমরা বলবো ধারাটির এক পদের সমষ্টি না বলে আমরা বলবো ধারাটির প্রথম পদ। তাহলে অতএব ধারাটির প্রথম পদের সমষ্টি যদি লিখে থাকো, লিখলে তাহলে কি লিখবো? প্রথম পদের সমষ্টি বা প্রথম পদ
সেটা s1 ইকুয়াল, এটা যদি sn হয় একটু লিখে দিই এখানে, তাহলে sn মানে এটা ছিল, তাহলে s1 যখন হবে তাহলে এর জায়গায় 1 দিবা, 1 into 1 plus 1, তার মানে কত আসবে 1 into 2, তার মানে 2। কেমন? তাহলে প্রথম পদের সমষ্টি আমি পেয়ে গেলাম। তাহলে এবারে অতএব ধারাটির, এখানে বলছিল প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রশ্নে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ধারার প্রথম কথাটা ছিল দেখো প্রশ্নে। তাহলে আমরা এবার প্রথম পদের সমষ্টি বললাম, আমরা প্রথম দুই পদের সমষ্টি, ধারাটির প্রথম দ্বিতীয় পদের বা দুই পদের লিখে, দুই পদের সমষ্টি কমা s2, তাহলে এর জায়গায় 2 বসালে 2 into 2 plus 1, তার মানে 2 into 3, তার মানে 6। কেমন? তাহলে এবার দেখো, এবার তোমরা একবার তোমরা একটু কাজটা করো, ধারাটির প্রথম তিন পদের সমষ্টি দেখো কি আসে। ধারাটির প্রথম তিন পদের সমষ্টিটা আমরা কি পাই তোমরা একটু খেয়াল করো। আমি এখানে একটু নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে, আমি এটা একটু দেখি। হ্যাঁ, এবার খেয়াল করো, তাহলে আমি কি বললাম, প্রথম দুই পদের সমষ্টি, আশা করি তোমরা লিখছো। তাহলে এবার আমরা কি লিখবো, তাহলে অতএব ধারাটির প্রথম তিন পদের সমষ্টি, আছে আমি একটু ডট ডট দিই, s3 মানে হলো 3 into 3 plus 1, মানে হলো কি 3 আর 1 4, 3 এর 4 12। আরো একটা পদ দেখাই দিই, তে ধারাটির প্রথম চার পদের সমষ্টি s4 মানে হলো 4 into 4 plus 1, তার মানে হলো 4 আর 1 5, 4 5 20, 20। এইভাবে একইভাবে আমার আরো হতে পারে। তাহলে এবার আমি এই পাশ মুছে দিলাম। দেখো এই কথার অর্থ কি, এটা প্রথম পদ। মনে করো আমি একটা ধারা লিখলাম এখানে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e, এইভাবে ডট ডট। মজার জিনিস দেখো, এইটা মানে কিন্তু s1 বা প্রথম পদ। এবার s2 মানে কি, এখান থেকে এই পর্যন্ত যোগ, অর্থাৎ দুইটা পদের সমষ্টি, সেইটা হবে কি s2। এবার যখন এই পর্যন্ত আসবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসবে, এই তিনটা পদের সমষ্টি, এই তিনটা পদ যোগ করে কিন্তু আমি পাবো s3। তাহলে এই চারটা পদ, প্রথমের থেকে এই চারটা পদ যোগ করে পাবো আমি s4। তাহলে আমরা কিন্তু এই যোগফলের মানগুলো পাইছি, একটু খেয়াল করবা, এখানে কিন্তু s1 s2 s3 s4 এইভাবে লেখা আছে। তাহলে আমরা যদি প্রথম পদ পাইতে চাই, প্রথম পদ যা s1 তাই, তাহলে আমরা লিখব, অতএব ধারাটির প্রথম পদ কমা a ইকুয়াল s1 ইকুয়াল টু। কেমন? এবার দেখো, তাহলে অতএব ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদকে আমরা u, আচ্ছা আমরা u দিয়ে শুরু করি, এটা u1 এটা u2। u2 টা কি হবে, এইটা মানে u2 b এর মান। তাই u2 বের করার নিয়ম হলো s2 থেকে s1 বিয়োগ করে দিলে u2 পেয়ে যাব। তাহলে লিখব s2 বিয়োগ s1, s2 বিয়োগ s1। তাহলে s2 এর মান আমরা পাইছি কত 6 মাইনাস s1 এর মান কত পাইছি 2, তার মানে 4। এবার লিখব অতএব ধারাটির তৃতীয় পদ
u3 মানে কি আসবে u3 মানে এইটা হলো u3 তার মানে কি s3 থেকে s2 বিয়োগ তাহলে s3 বিয়োগ s2 তাহলে s3 এর মান কত 12 বিয়োগ s2 এর মান কত 6 তার মানে কি 6 একইভাবে অতএব ধারাটির চতুর্থ পদ কমা u4 হবে কি s4 s3 তার মানে s4 এর মান আমি পাইছি 20 বিয়োগ ওখানে পাইছি 12 তার মানে 8 তাহলে অতএব ধারাটি কি হবে আমরা এবার বুঝতে পারছি অতএব ধারাটি ওইগুলো যোগ আকারে লিখে দিলে হয়ে গেল অতএব ধারাটি ইকুয়াল u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস ডট 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 u1 এর মান পাইছি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 হয়ে গেল অঙ্ক কেমন মজা তো যাই হোক একটু খেয়াল করি আমরা আমাদের কি সময় আমাদের সময় আর নাই কি আর করা আসলে আজকে এই পর্যন্তই থাকুক তাহলে আমরা সময় যেহেতু নাই আগামী ক্লাসে আমরা এইটা দেখে প্লাস আমরা 13.2 এর সূত্র বিষয় নিয়ে একটু আলোচনা করব তোমরা 13.2 এর অনুশীলনের বামে যে উদাহরণ বা লেখাগুলো আছে আশা করি তোমরা ওগুলো একটু ভালোভাবে পড়বে আর আমি যখন আলোচনা করব তাহলে আমার আলোচনাটা বুঝতে সুবিধা হবে আর তোমাদের এই কাজ থাকলো কি আমি যে অঙ্কগুলো করে দিলাম এই নিয়মের বইতে অঙ্ক আছে আরো সে অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজে নিজে করবে নিশ্চয় আশা করি কোনো পাকা খাতা অথবা কোনো গাইড বই দেখে অঙ্ক করবে না বা কোনো বন্ধুর খাতার থেকে অঙ্ক উঠাবে না তোমরা নিজের অঙ্ক করার চেষ্টা করবে দেখবা অঙ্ক এমনি সহজ হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসাতে একটু ভালো বেশি বেশি করে পড়াশোনা করো আর পড়াশোনায় বেশি করে মন দাও কারণ যেহেতু আমাদের এই মহামারীর কারণে স্কুলে ক্লাস হচ্ছে না সুতরাং তোমাদের স্কুলের পড়ার চাপ কম এই যে চাপগুলো আছে আমি যে পড়াগুলো দিচ্ছি অন্য এর আগে যে ম্যাডাম পড়া দিলেন তারপরে আরো অন্যান্য দিন অন্যান্য স্যার যেসব পড়াগুলো দিচ্ছে আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো পর্যবেক্ষণ করবে দেখবে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে দেখবে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং অনেক কিছু জানতে পারবে প্রতিনিয়ত সময় মতো ক্লাসগুলো একটু দেখো আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট করবে আমি সেটার উত্তর হয়তো লাইভ অনুষ্ঠানের সাথে সাথে যদি আমি কোনো মুখে বা করার চেষ্টা মানে করা যায় আমি এখানে করে দেবো আর যদি সেটা এই লাইভ অনুষ্ঠানের সময়ের ভিতরে না পারি আমি আশা করি পরবর্তী ক্লাসে সেটা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা আর যেসব বন্ধু বান্ধবরা বাড়িতে আছে তারা এই সাতটা অনলাইনে ক্লাস হচ্ছে এই বিষয়গুলো জানে না তোমরা একটু তাদের বলবে তোমার বন্ধু হয়তোবা সে তোমার বন্ধু হতে পারে বা বান্ধবী হতে পারে অথবা তোমার কোনো আত্মীয় হতে পারে বলে দিবে এতে আসলে তোমাদের তো টাকা দিয়ে পড়তে হচ্ছে না সমস্যাটা কোথায় তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে যদি কিছু শিখতে পারো সেটাই তো তোমাদের জন্য মঙ্গল আমরা চেষ্টা করছি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের যাতে উপকার হয় সেজন্য আমরা আমাদের এই পরিশ্রম করা তাহলে এই পরিশ্রমটা করে যদি তোমাদের উপকার না হয় তাহলে আমাদের পরিশ্রমটা আসলে ব্যর্থ হয়ে যাবে তোমরা নিশ্চয়ই এই পরিশ্রমটা একটু তাকাবে পরিশ্রমের দিকে যে স্যারেরা কষ্ট করে আমাদের জন্য এটা করছে আমরা একটু কেন এটা দেখে উপকৃত হব না তো ভালো থাকো সুস্থ থাকো আজকে আর না দেখা হবে হয়তো বা অন্য কোনো ক্লাসে কেমন